আমাদের আজকের গল্পের নাম তন্ত্রবিদ্যা। লিখেছেন আরাফাত বাপ্পি। এগুলো মূলত গল্প নয়, আমাদের লেখকের বাস্তব কিছু অভিজ্ঞতার কাহিনী। গল্প পাঠে আছি আমি, সুরুজ মিয়া। আমি লেখকের পক্ষ হয়ে বা তার কথার সুর ধরে গল্পগুলো পাঠ করব। শুরু করার পূর্বে নিবেদন থাকবে, যারা গল্পটি আমাদের পেজ থেকে শুনছেন তারা পেজটি ফলো করে রাখুন, এবং যারা ইউটিউবে শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার হরর প্রীতি সম্পর্কে কম বেশি অনেকেই জানে, কিন্তু ইদানিং আমি একটু চিন্তিত ছিলাম এটা ভেবে এর শুরুটা কিভাবে হলো। স্মৃতির খাজানায় হাতরাতে হাতরাতে আমার এই রোগের আসামির হদিশ এতদিনে পেলাম। আমি তার নাম উল্লেখ করছি না, সম্পর্কে আমার খালাতো ভাই। আমার বয়স তখন কত সেটা অনুমান করতে পারছি না, সম্ভবত ৮-৯ হতে পারে। সে সময় তিনি আমাকে একটা বই দেখিয়েছিলেন। বইটার নাম মনে নেই, সম্ভবত নাম বা মলাটও ছিল না, কারণ এই ধরনের বইয়ের কোনো নাম বা মলাট থাকবে না, এটাই স্বাভাবিক। ভাষা যতটুকু মনে পড়ছে, বইটার সাইজও অস্বাভাবিক ছিল। আমরা নিউজ প্রিন্টের লম্বা সেলাই ছাড়া খাতা ব্যবহার করি না, অনেকটা ওই রকম, কিন্তু ভিতরের লেখাগুলো প্রিন্ট করা। খুব বেশি মোটা না, অল্প কিছু পৃষ্ঠা হবে। বলার সুবিধার্থে আমি এর নাম দিলাম তন্ত্র বই। ওই সময় ভাইও আহামরি বড় ছিল না, তা না হলে এমন বই কি আর আমাকে পড়তে দেয়? তো ওই তন্ত্রের বইয়ে কি ছিল তা স্পষ্ট মনে নেই। যতটুকু মনে আসছে, বইটাতে গুপ্তধন পাওয়ার বা জিন বশ করার একটা রিচুয়াল বা আনুষ্ঠানিকতা ছিল। রাতে শ্মশানে যেতে হবে, গিয়ে কি যেন নিয়ে আসতে হবে, তারপর আরেক রাতে বাংলা তারিখের কোনো মাসে যেন নদীতে গোসল করতে হবে। ফেরার পথে যদি কারো সাথে দেখা হয়ে যায় তাহলে কোনো কথা বলা যাবে না। মাটির কলসে অন্য বাড়ির চুলোর কয়লা আনা, জোয়ারের সময়ের পানি আনা সহ ইত্যাদি আর কি যেন সংগ্রহ করে শীতের সময় একটা পূর্ণিমার রাতে কোনো এক বাবলা গাছের নিচে কি যেন একটা সর্বশেষ রিচুয়াল করতে হবে। রিচুয়াল শেষে মাটির কলস ভেঙে ফেলতে হবে, কিন্তু কলসির কান্দা বা গোল মুখটা অক্ষত রেখে, কারণ সেই কান্দার ভিতর দিয়ে এমন কিছু দেখা যাবে যা সাধারণ চোখে দেখা যাবে না। বাবলা গাছ কাকে বলে সেটা আমার জানা নেই, তবে সে সময় তন্ত্রের বইটা পড়ে যে ব্যাপল শিহরিত হয়েছিলাম সেইটা না বললেই না। আমার ওই ভাইও রাত বা নির্জন পরিস্থিতি ছাড়া ভুলেও কারো সামনে ওই তন্ত্রের বই দেখাতো না, বা এই বিষয়ে কথাও বলতো না। এতদিন যাবত এই ঘটনা কেন মনে ছিল না বুঝলাম না। এই শুরু, এবং এই হরর প্রেমের আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো আরেকটি তথ্য পেলাম আরও বেশ কিছু বছর পরে। আমার দাদার নাম আব্দুর রহমান, তবে তিনি আমাদের গ্রামে হাফেজ আব্দুর রহমান নামে সুপরিচিত ছিলেন। ছোটবেলায় আমরা গ্রামে বেড়াতে গেলে কাউকে বলতে শুনতাম, ওই দেখো হাফেজ সাহেবের নাতি আসছে। ওনাকে আমি দেখিনি, ওনার জীবদ্দশায় আমার জন্মই হয়নি। তো দাদা একে তো কোরআনের হাফেজ ছিলেন, এবং শুনতাম উনি নাকি জিন সাধনাও করতেন, মানে দুষ্ট জিনদের বোতলে ভরে মাটির নিচে পুঁতে রাখতেন। আমাদের যে বর্তমান দাদার বাড়ি, সেটা এখনও দাদার বানানো বাড়িটাই আছে। টিনের ঘর, উঁচু ভিতি, ঘরের কিছু আসবাবপত্র দাদা ব্যবহার করা। একটা বিশাল আয়নাও আছে। এত বিশাল আয়না আমি এখনো পর্যন্ত দেখিনি। তো আমার ভাবা ওই ঘরটা একবার মেরামত করেছিলেন, এবং মেঝের মাটি খুঁড়তে গিয়ে নাকি দাদার সেই জিন আটকে রাখার বোতল পেয়েছিলেন। বোতলগুলো নাকি বেশ লম্বা লম্বা। তারপর যেখান থেকে বোতলগুলো উঠিয়েছিলেন সেখানেই নাকি আবার পুঁতে রেখেছিলেন। এই ঘটনা শোনার পর মুখে প্রকাশ না করলেও আমার খুব ইচ্ছে হচ্ছিল মাটি খুঁড়ে সেই বোতলগুলো দেখার। আমার বড় ভাই অস্বাভাবিক রোগে মারা যান, আমার ছোট ভাইও। কেউ মনে করতেন দাদার সেই দুষ্ট কোনো জিন নাকি মুক্ত হয়ে এই ক্ষতিগুলো করেছে। আমি নিজেও অনেক সমস্যায় ভুগেছি ছোটবেলায়। যাই হোক, এগুলো আরেক গল্প, অন্য কোনো দিন বলবো সেগুলো। আস্তে আস্তে যতই বড় হতে থাকলাম, জিন ভূত সংক্রান্ত বিষয়ে আরও আকর্ষিত হতে থাকলাম। হরর মুভি আর ভৌতিক বই পড়ার নেশা তো আছেই, যা এখানে আলোচনা করছি না। তবে আশেপাশের যে সমস্ত এলাকায় এই ধরনের বাস্তব কোনো গল্প শুনতাম, চেষ্টা করতাম অনুসন্ধান করার। তো সেই অনুসন্ধানের একটা গল্প বলি। একটা এলাকায় পুরনো একটা ছোট্ট বাড়ি ছিল।
বাড়িটা মূলত এক হিন্দু পরিবারের ছিল। মুক্তিযুদ্ধের সময় তারা দেশ ত্যাগ করার পর ঘটনাক্রমে কিছু সময় পর এক মুসলিম পরিবারের দখলে বাড়িটি আসে এবং এখনও পর্যন্ত তারাই বসবাস করছেন। বাড়ির শুরুতে বাড়ির প্রথম কর্তা উঠোনে একটা ছোট্ট ঘর বানিয়ে একটা গরু পুষত। সেই উঠোনেই একটা পুরনো তুলসীতলা ছিল। সেটার জন্য গরুকে ঘরে ঢোকাতে বা বের করতে অসুবিধা হতো। এর জন্য সেই তুলসীতলাকে একদিন সরিয়ে ফেলা হলো। সেদিন রাতেই অস্বাভাবিকভাবে গরুটা মারা গেল। এটাই ছিল শুরু। বাড়ি বা ঘরে কোনো ধরনের পরিবর্তন করলেই কোনো না কোনো ক্ষতি হতো। যেমন একবার একটা জানালা ইট দিয়ে দেয়াল তুলে বন্ধ করে দেয়া হলো। পরদিন সবাই ঘুম থেকে উঠে দেখে উলু পোকা ঘরের সকল জামাকাপড় খেয়ে শেষ করে ফেলেছে। তবে মানুষের কোনো ক্ষতি হয়নি। আমি নিজে ওই ঘরে বসে বসে কাহিনীগুলো শুনছিলাম। ওই বাড়িরই একটা মেয়ে মাঝে মধ্যে মৃগী রোগীদের মতো খিঁচুনি হয়ে অজ্ঞান হয়ে যেত। হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা করে কিছুই বোঝা যেত না। তবে হাতে স্যালাইনের সুই ফোটালেই সে একদম সুস্থ হয়ে যেত। যতবার অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন, প্রত্যেকবার সুইয়ের খোঁচা খাওয়া মাত্রই সুস্থ হয়ে যেতেন। ধারণা করা হতো কার সাথে কিছু আছে যে কিনা সুইয়ের খোঁচা সহ্য করতে পারত না। আরেকটা ঘটনা বলি, পাশের একটা এলাকারই। যেই বাড়ির ঘটনা, আমি ওই 3 তলা বিল্ডিংয়ের ছাদে বসে কাহিনীটা শুনছিলাম। বাড়ির মালিকের ছেলে হচ্ছে আমার এলাকার এক ছোট ভাইয়ের বন্ধু। ওদের পুরো বাড়ির অর্ধেকটাই উঠোন বা খোলা, আর বাকি অর্ধেকের মধ্যে 3 তলা বিল্ডিং। উঠোনের ঠিক মাঝ বরাবর একটা বিশাল আর পুরনো বড়ই গাছ। 3 তলার ছাদ থেকেও গাছে বড়ই পারা যায়। প্রায় সময় সকালে ঘুম থেকে উঠে দেখা যেত বড়ই গাছের একটা নির্দিষ্ট জায়গায় হয় ডালপালা ভেঙে আছে অথবা ডালপালা এলোমেলো হয়ে আছে। আপাত দৃষ্টিতে মনে হতো হয়তো কোনো বানরের হুটোপুটিতে এমনটা হয়েছে, এবং এটা সম্ভবও ছিল, কারণ অদূরে অন্য একটা এলাকায় বানরের উপদ্রব ছিল। কিন্তু আস্তে আস্তে বাড়ির সবাই বুঝতে পারল যে এটা কোনো বানরের কাজ না। বাড়িতে নিয়োজিত নিরাপত্তা প্রহরী থাকত এবং খুব বেশি দিন কাজ করত না। বারবার প্রহরী বদলি হতো। ওরা রাতের বেলা কি যেন একটা দেখত, ছাদের একটা কোণায়, যে কোণায় আমরা বসে কাহিনী শুনছিলাম। ছায়ার মতো কিছু একটা, স্পষ্ট করে কিছুই প্রহরীরা বলতে পারত না। এছাড়াও আরেকটা গুরুতর সমস্যা ছিল, বাড়িতে কোনো বাচ্চা থাকতো না বা বেড়াতে আসতো না। মোটামুটি 5-6 মাসের যে কোনো বাচ্চাই বাড়িতে আসলে অসুস্থ হয়ে যেত এবং কোনোভাবেই চিৎকার বা কান্না থামানো যেত না। এমনকি আমরা যখন ঘটনা শুনছিলাম ছেলেটার মুখ থেকে, ওর বড় ভাইয়ের স্ত্রী আর সদ্যজাত বাচ্চা এখানে থাকতো না। ভাবির বাপের বাড়ি থাকতো তখন। 6 মাস পূর্ণ হলে নিয়ে আসবে। এরকম বিভিন্ন ঘটনা আছে যেগুলো অন্য কোনো সময় বা অন্য কোনো লেখনীতে আপনাদের সামনে তুলে ধরব। সমাপ্তি হলো আমাদের আজকের গল্প তন্ত্রবিদ্যা। গল্পটা যদি আপনাদের মনে বিন্দুমাত্র প্রভাব ফেলে থাকে, তাহলে আপনার অনুভূতি কমেন্টে জানান, লাইক করুন এবং আপনার পরিচিত জনের সাথে শেয়ার করুন।